প্রার্থী বিজেপি কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের ভাইরা, আসলে আলোচনা করতে আর এক্সাম্পল একটা কথা বলেন, আমাদের ফেব্রুয়ারি ফার্মাসির 2 বছরের ইতিহাস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রথম শুরু করেছিলাম এই অনুষ্ঠানে, যে স্পৃহা নিয়ে আমরা সেই শাহবাগ থেকে র্যালি, এই সমস্ত বাদ্যযন্ত্র নির্বাদ্যযন্ত্র প্লাস বিভিন্নভাবে আমরা যে শোভাযাত্রা প্রথম শুরু করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি, সমস্ত বাংলাদেশ সেদিনই প্রথম দেখতে পাই যে আমরা এদেশে ফার্মাসি দিবস পালন করেছি এবং মোটামুটি 2-3 বছর ভালোভাবে করতেছিলাম। হঠাৎ করে ফার্মেসি আইনের যখন খসড়া আসলো, তখনই আমি কে এই পরিচয় চলে আসলো। দেখা গেল আমি ডিপ্লোমাধারীরা ফার্মাসিস্ট না, শক্তভাবে এটার বিরুদ্ধে একটা জিনিস আমরা সম্মিলিতভাবেই সেটা প্রতিরোধ করতে যেয়ে এই যে বর্তমানে যে খসড়াটা বলবো, এই খসড়া আরো কঠিন ছিল। সেটা সর্বশেষ আমরা ক্লিয়ার এভাবে আনছি এবং আপনারা যদি খুশি হবেন যে বিডিপি এর কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণের পর থেকে এই পর্যন্ত যে ওয়ার্ড করেছে তাতে ওটাকে আমরা পঙ্গু করে দিয়েছি। পঙ্গু করে দিয়েছি যে ওখানে দাঁড়াইতে গেলে আবার বহুশক্তি নেতাদের দাঁড়াতে হতেছে। এই পঙ্গু অবস্থায় বিডিপির শক্তিকে খর্ব করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আপনারা দেখছেন এর মধ্যে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে এবং আমাদেরই বন্ধু বান্ধব যারা ডিপ্লোমা থেকে তাদের দ্বারা, এবং সেখানে জাহিদি সাহ আগের যে এটি ছিল ফার্মেসি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট, এইটার যে মূল যে এটা করার যে মূল লোক তাকে নিয়ে ফটো সেশন আমার মোবাইলে এখনো আছে। ফার্মেসি কাউন্সিল সচিবকে নিয়ে ফটো সেশন, যারা এটার সাথে জড়িত। এখন আমরা ডিপ্লোমা থেকে যারা বিফার্মে পাস করছি, যারা আছে অনেকে এখানে, তারা যদি ডিপ্লোমাটাকে রক্ষা না কইরা আমরা আত্মঘাতী কাজ করি, তাহলে কতদিন এটা আমরা যারা ডিপ্লোমাদারি, যারা শুধু ডিপ্লোমাদারি, কতদিন আমরা এটা আটকে রাখবো? কারণ আমি ছাত্র অবস্থা থেকে আমার দাবি ছিল, আমাদের তখন 9 দফা দাবি ছিল। 9 দফা দাবির প্রথম দ্বিতীয় দাবি ছিল উচ্চ শিক্ষা দিতে হবে। কত মিছিল করছে, কত মিটিং করছে ডিপ্লোমাদারিরা। তাহলে উচ্চ শিক্ষা সেই যে আমার জীবনের প্রথম যে মালিক ভাই আছে, যখন আমরা ছাত্র তখন থেকে আমরা উচ্চ শিক্ষার জন্য আন্দোলন করছি। সেই উচ্চ শিক্ষা এখন আসছে, তাহলে ডিপ্লোমাদের আন্দোলনের ফসল কিন্তু আমাদের এই উচ্চ শিক্ষা। আমরা আমাদের গঠনতন্ত্রের প্রথমেই রেখেছি যে এই ডিপ্লোমা ফার্মাসির সাথে সদস্য কারা। আমরা তার মধ্যে একটা পয়েন্ট রেখেছি, যারা ডিপ্লোমা থেকে উচ্চ শিক্ষা শুরু বিফার্ম এমফার্ম করবে তারাও বিডিপি এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গণ্য হবে এবং ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা থাকবে তাদের। তাহলে আমরা কতটুকু এই ডিপ্লোমাদের থেকে যারা উচ্চ শিক্ষায় যাবে তাদের জন্য আমাদের দাবি এবং বর্তমান বিডিপি এর কতটুকু সহযোগিতা, সেটা আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন না। আপনারা জানেন রেজিস্ট্রেশন দিয়ে আমরা ফার্মেসি কাউন্সিলে যাতে এম ফার্ম যারা যাতে রেজিস্ট্রেশন পায়, বি ফার্ম যারা যাতে এই রেজিস্ট্রেশন পায়, সেই জন্য আমরা কত যুদ্ধ করেছি। বর্তমান ফার্মেসি সেক্রেটারি আপনি যোগাযোগ করলে দেখবেন যে তাদেরকে অবশ্যই এই রেজিস্ট্রেশন দিতে হবে, তারা ডিপ্লোমা থেকে আসছে। তাহলে আমরা যেটা করতেছি সেটা হইল আমাদের অবিচ্ছিন্ন অংশ মনে করি, যারা ডিপ্লোমা থেকে যারা গ্রাজুয়েশন করছে, বি ফার্ম করছে, এ ফার্ম করছে, আমরা চাচ্ছি যে তাদের দ্বারা আমাদের সুনাম হবে। কিন্তু সাথে সাথে যে ক্যারিয়ার প্ল্যানটা, আমার দুঃখ লাগে যে মন্ত্রণালয়ে আমরা নিজ অফিসের যে ক্যারিয়ার প্ল্যানটা বর্তমানে দেখি, একটা যে থেকে আসছে সেখানে বলা হয়েছে যে ডিপ্লোমা ফার্মাসিস্টরা 11 গ্রেডে জয়েন করবে, পদোন্নতি পাইয়া তারা ডিপ্লোমা থেকে তারা যাবে 10ম গ্রেডে। 10ম গ্রেডে যাওয়ার পরে যাদের শুধুমাত্র গ্রাজুয়েশন বি ফার্ম আছে তারাই 9ম গ্রেডে যাবে। মানে ডিপ্লোমার কবর হইল 10ম গ্রেড, পদোন্নতি পাই যাবো 10% বা 20% বা 30% হবে, বাকি 70% সারা জীবন 11 গ্রেডে থেকে যাবে। তাহলে এই যে আজকে যারা আমরা খুব বলতেছি আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড, এটা মুখের কথা, মিথ্যা কথা। এটা অনেকে এটা বিশ্বাস করে না। 10ম গ্রেডে যদি আমার স্টার্টিং হয়, তাহলে আমার ক্যারিয়ার প্ল্যান কিভাবে হবে ডিপ্লোমার? যদি বইলা দেন যে 10ম গ্রেডে জয়েন আমাদের ফিডার পোস্ট 10ম গ্রেড হবে, ডিপ্লোমাদের ফিডার পোস্টই 10ম গ্রেড হবে,
তাহলে ক্যারিয়ার প্ল্যানে বলতে হবে নবম গেটের ডিপ্লোমা থেকে যাইতে হবে। জি, জি। তাহলে ওই ক্যারিয়ার প্ল্যানের মধ্যে আঘাত এসে পড়েছে, যেটা গ্রাজুয়েশন ছাড়া নবম গেটে যাওয়া যাবে না। অতএব ডিপ্লোমা সমিতিকে কিভাবে পঙ্গু করা যায়, কিভাবে গ্রুপিং করা যায়, কিভাবে ডাবল প্যাড ইউজ করা যায়, একটা সাংঘাতিকভাবে ষড়যন্ত্র চলছে। যারা ডিপ্লোমার ছাত্ররা ইনস্টিটিউটে, যারা ডিপ্লোমা কেউই বুঝতেছে না। আর আমরা দুই একজনে বুঝে শুধু হাই হতাশ করতেছি আর বিভিন্ন ষড়যন্ত্রে জড়াই যে আমরা ঘরে শুয়ে থাকার জন্য চিন্তা ভাবনা করতেছি, কারণ টায়ার্ড হয়ে গেছি। এই বয়সে আর এগুলো সহ্য হয় না। কিন্তু দেখে দেখে যারা বুঝি তারা বুঝতেছে যে ডিপ্লোমাদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া হইতেছে। আজকে যদি ওই ক্যারিয়ার প্ল্যান বাস্তবায়ন হয়ে যায় যে গ্রাজুয়েশন ছাড়া কেউ নবম গেটে যেতে পারবে না, আর ডিপ্লোমার 11 গ্রেড জয়েন করে শুধু দশম গেটে যায় তার শেষ হয়ে যাবে, তাহলে কি আর কোনোদিন দশম গ্রেড পাবেন? কোনোভাবেই সম্ভব না ডিপ্লোমাতে দশম গ্রেড পাওয়া। আজকে আমরা কয়জন গ্রাজুয়েশন করতে পারছি? আর 99% এখন বাকি আছে সারা বাংলাদেশের, আমরা গ্রাজুয়েশন করতে পারি নাই। সেই ডিপ্লোমারা সোচ্চার হচ্ছে না, ডিপ্লোমারা বুঝা না বুঝা যাইছে তাই করতেছে। আমি মনে করি যে ষড়যন্ত্র শুরু হয়েছে আওয়ামী লীগের সরকারের সময়, তারা ব্যর্থ হয়েছে সেই গ্রুপ, তারা পারে নাই। তারা নতুন ছদ্মবেশে আবার বিভিন্ন ষড়যন্ত্র শুরু করবে। অতএব আমি বলতেছি, আপনারা ডিপ্লোমাদের স্বার্থ যদি রক্ষা করতে চান, বিডিপিকে বাঁচান। একমাত্র বিডিপি যদি শক্তিশালী হয়ে দাঁড়ায় থাকে, তাহলে কারো কোনো ক্ষমতা নাই যে এই ডিপ্লোমাদেরকে, এদেশের ডিপ্লোমাদেরকে থামায় রাখতে পারে। আর ডিপ্লোমাদেরকে যদি থামায় রাখতে না পারে, তাহলে তো সেই নীল নকশা বাস্তবায়ন হবে না। যেটা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা, আপনারা জানেন যে স্পিকারের হাজবেন্ড ছিল গ্রাজুয়েট ফার্মাসিস্ট। আপনারা জানেন আমাদের আপন সাহেব, উনি গ্রাজুয়েট ফার্মাসিস্ট সহ সুভাষ সিং, সুভাষ রায়, ওনারা গ্রাজুয়েট ফার্মাসিস্ট। ওনারা এত চেষ্টা করেও আমার ডিপ্লোমা ফার্মাসি অ্যাসোসিয়েশনের সাথে যুদ্ধ ওনারা পারে নাই। ওনারা সেই আওয়ামী লীগের সময় হারছে আমাদের সাথে। অতএব হ্যাঁ, ওনারা কেউই পারে নাই। ও লাস্টে এই যে জাহিদ ইয়ে রাখি নাম, ইয়ে যে এমপি হইল নাসির শাহের জাহিদ, উনি এমপি হওয়ার পরে উনি বলছে সংসদে দাঁড়াইয়া যে আমি এটা বাস্তবায়ন করব, কিন্তু তারপরে উনি পারে নাই আমাদের সাথে। অতএব ডিপ্লোমা ফার্মাসিদেরকে যদি হুমকি ধমকি দেওয়া বন্ধ করে না যায়, ডিপ্লোমা ফার্মাসি সমিতিকে যদি, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসি অ্যাসোসিয়েশনকে যদি দুর্বল করা না যায়, যদি গ্রুপিং না করা যায়, যদি কাউন্টার প্যাড না করা যায়, তাহলে ডিপ্লোমাদের সাথে পারবে না। এটা তারা বুঝে গেছে। এই ষড়যন্ত্রে আজকে ডিপ্লোমাদেরকে দাবায় রাখার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। আমি মনে করি বিডিপি এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমি ছিলাম। আমি বেগম খালেদাদের সাথে মিটিং করেছি, একান্ত বৈঠকে পাশাপাশি বসে আমার দাবি নামা নিয়ে। আমি এরশাদ সাহেবের সাথে মিটিং করেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে মিটিং করেছি। আমি তো একই লোক। আমি জাতীয় পার্টিতে যখন ইয়ে ছিল রুহুল আমিন হাওলাদার, তার সাথে মিটিং করেছি। শামসুল হক সাহেব তার সাথে মিটিং করেছি। তাহলে কি আমি একবার জাতীয় পার্টি হয়েছি, একবার আওয়ামী লীগ হয়েছি, একবার বিএনপি হয়েছি? না। বিডিপি এর স্বার্থে, ফার্মাসি ডিপ্লোমাদের স্বার্থে যে সরকার আসবে সেই সরকারের সাথে চরিত্র যদি আমি না মিশি, তাহলে কি আমার দাবি দেওয়া আদায় হবে? আজকে যদি আমার সভাপতি সেক্রেটারি ওনারা যদি আওয়ামী লীগের চরিত্র নিয়ে কাজ করে, ওনারা কি এমপি হওয়ার জন্য করছে না ডিপ্লোমাদের স্বার্থের জন্য করছে? আমরা এতটুকু বুঝি না? উনি জানে যে কোনো সময় যদি আওয়ামী লীগ না আসে তাহলে আমার অসুবিধা হতে পারে। তারপরে উনি যাই আওয়ামী লীগ সেই জায়গায় উনি যখন দাবির জন্য গেছে, উনি কি এমপি হওয়ার জন্য গেছিল নাকি ফার্মাসির দাবির জন্য গেছিল? এইটা কি আপনাদের মাথায় নাই? একটা অরাজনৈতিক সংগঠনকে বিভিন্ন ইস্যু দিয়া চর দখলের মতো দখল করতে আসে, আর আমরা ডিপ্লোমারা সফল হোক, সার্থক হোক, যা ইচ্ছা তাই বলতেছি। এই সমিতি দাবি নাই। আপনাদের এইরকম মানসিকতার সমিতি দামি নাই। আগে ডিপ্লোমা সমিতি বাঁচবে, বিডিপি বাঁচবে, তারপরে যত সমিতি ইচ্ছা তারা সহযোগিতা করবে। এই বিডিপি মাদা সংগঠন এইটা কাউন্টার সমিতি করার মতো ইখতিয়ার কেউ রাখে না। আমি আপনাদেরকে বলি, যারা কাজ করতে চায়, যারা দশম গেট করতে চায়, তাদেরকে দাবি বাস্তবায়ন পরিষদ বানিয়ে দেন, তাদেরকে দশম গেট বাস্তবায়ন কমিটি বানিয়ে দেন, তাদেরকে টাইম দিয়ে দেন যে 6 মাসের মধ্যে আমাদের করে দাও, টাকা লাগুক, পয়সা লাগুক, জনগণ লাগুক, আমরা দিব বিডিপি থেকে। তোমরা আসো, আহ্বায়ক হও, দশম গেট বাস্তবায়ন কমিটি বানাও। কিন্তু
বিজেপির কাউন্টার করে সমিতি বানায়, দুইটা প্যাড বানাইলে সেই 18 বছরের যে সংগ্রাম করে যে আমরা বিজেপিকে স্বাধীন করলাম, যে বিজেপিকে প্রতি 3 বছর নির্বাচনের শব্দ দেখালাম, সেই বিজেপিকে আবার দুর্বল করে দিয়ে জাতিকে আবার বিভিন্ন প্যাডে বিভক্ত করে এইটাকে যদি ফার্মাসিস্টের মধ্যে গ্রুপিং তৈরি করে দেওয়া যায়, তাহলে সেই নীল নকশা বাস্তবায়ন হবে। অতএব আমি মনে করি আজকের এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসে আপনারা শপথ গ্রহণ করুন, প্রত্যেকটা আইএসটিতে আপনারা ডিপ্লোমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে ডিপ্লোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ফার্মেসি আইনের মাধ্যমে, এবং এই ফার্মেসি আইনে গোপনে আমাদের মধ্য থেকে অনেকে এটাকে সহযোগিতা করতেছে। অতএব আমি মনে করি ডিপ্লোমারা না বাঁচলে এদেশে ফার্মেসি প্রফেশন এই মুহূর্তে স্টাবলিশ হবে না। ডিপ্লোমাদের বাঁচাম, ডিপ্লোমারা বাঁচলে গ্রাজুয়েশন যারা করছে তাদেরও কে রেপ্লেন হবে। যেমন আমরা অলরেডি সংশোধনী চেয়েছি, কি চেয়েছি? ওরা চেয়েছে হইল যে ডিপ্লোমারা 11 গ্রেড থেকে 10 গ্রেডে যাবে পদোন্নতি, আর তারপরে তারা পদোন্নতি পাবে যারা গ্রাজুয়েশন আছে তারা 30%, না 20% হচ্ছে তারা। আমরা বলছি যে না, এটাকে 30% করা হোক, যারা গ্রাজুয়েশন করা তাদের মধ্যে থেকে যাবে হইল 50%, আর বাকিটা যারা সিনিয়র থাকে ফার্মাসিস্টের মধ্যে ডিপ্লোমাকারী তাদের থেকে 50% যাবে। আমরা সংশোধনী জমা দিয়েছি, এই সংশোধনী জমা দেওয়ার পর আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যে ডিপ্লোমারা ভাগ বসাইতেছে পদোন্নতির মধ্যে, এর মধ্যে। আপনারা কিছুই বুঝতে পারতেছেন না, কারা এটা আপনারা বুঝে নেন, তো ভাঙার দরকার নাই। হ্যাঁ, আপনারা এইটাকে যদি, তবে একটা কথা আপনাকে বলি, আমার এই পদোন্নতি পাইতে পাইতে আমি চলে গেছি। আপনারা যারা দিবার স্বপ্ন দেখতেছেন, এই আমার ছোট ভাইরা, যে আপনারা গ্রাজুয়েশন করছেন আর আপনারা পদোন্নতি পাই চলে যাবেন 11 গ্রেডে, এই 9 গ্রেডে, অধিক কল্পনা। ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হচ্ছে পিএসসি থেকে, সেখানে কিন্তু এখন পর্যন্ত পিএসসি ছাড়া এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট হলো ফার্মাসি গ্র্যাজুয়েট পোস্ট। ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট যেগুলা, সেগুলা শুধু ক্যারিয়ার প্ল্যান হইলেও হবে না, ক্যারিয়ার প্ল্যান হইলেও হবে না। সেগুলোর জন্য আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা জানতে আমার মনে হয় না যারা আপনারা এখন গ্রাজুয়েশন করছেন ডিপ্লোমা থেকে, তাদের হাইতে ক্লাবে যদি গ্রুপিং থাকে, আর গ্রুপিং না থাকলে মিলামিশা করলে সবার লাভ হবে। যারা গ্রাজুয়েশন করছে ডিপ্লোমা থেকে তাদেরও লাভবান হবে, যারা ডিপ্লোমাধারী তাদেরও লাভবান হবে। এই জন্য ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন শুধু ডিপ্লোমাদের স্বার্থ দেখে না, ডিপ্লোমা থেকে যারা গ্রাজুয়েশন করছে তাদেরকে রেপ্লেন যাতে সুন্দর একটা প্রসেস আগায় সেটা আমরা করি। যার জন্য আমরা চাচ্ছি যে গ্রাজুয়েট ফার্মাসিস্ট যারা আমাদের ডিপ্লোমা থেকে যাবে, তারা যেখানে যায় পদোন্নতি পাবে, সেখানে ডিপ্লোমারাও যাবে সিনিয়রিটি হিসাবে। ডিপ্লোমার চাকরি 10 বছর লাগবে, আর গ্রাজুয়েশন যারা তাদের কোনো অভিজ্ঞতা লাগবে না, ডাইরেক্ট তারা পাশ করলেই হবে। হ্যাঁ, আমরা এইভাবে কোঠা করার জন্য প্রস্তাব দিছি। আপনারা দেখেন, অর্থাৎ সব কাগজপত্রে আছে। এই কাগজগুলো জমা দেওয়ার পরেই এই জহির আলমগীরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন ডিপ্লোমা ফার্মাসি অ্যাসোসিয়েশনের মহাসচিব সাথে কাজ করবে, তার সমিতির নাম ডিপ্লোমা ফার্মাসি অ্যাসোসিয়েশন। সে কি আত্মঘাতী কাজ করে এটাকে বন্ধ করে? সে তো গ্রাজুয়েট, তারপর তো সেটা দেখে নাই। আলমগীর তো গ্রাজুয়েট, সে তো দেখে নাই। দুই শব্দ গ্রাজুয়েশনের কাম করছে, সে তো দেখে নাই। কারণ তারা বেঈমান না, তারা বিজেপির সাধারণ ডিপ্লোমা ফার্মাসির ভোটে তারা নির্বাচিত। অতএব তাদেরকে সবার স্বার্থ দেখতে হবে। তাদের যেমন গ্রাজুয়েট যারা করছে তাদেরও যেমন তাদের ভাই, যারা ডিপ্লোমা তারাও তাদের ভাই। দুইজনের স্বার্থ রক্ষা করে যে কের প্রয়োজন সেইটাই তারা করার চেষ্টা করতেছে। অর্থাৎ আমি মনে করি এখনো সময় আছে, আপনারা খুঁজা বাইর করেন যে আলাদা প্যাট কারা করতে চাচ্ছে, তাদের ডিগ্রি কি, তাদের অতীত ইতিহাস কি, তারা এই পর্যন্ত কি কি পেপারস মন্ত্রণালয়ে জমা দিছে, এইগুলা তদন্ত যদি আপনারা না করতে পারেন, ওদের কাছ থেকে নিয়ে যান, দেখবেন যে আপনারা সবকিছু তথ্য পাবেন, অর্থাৎ ষড়যন্ত্র বুঝবেন। এবং সর্বশেষ ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে যে গ্রুপ ছবি করে তারা যেটা শুরু করেছিল, সেটা আওয়ামী লীগ সরকারের পতন হওয়াতে সবচেয়ে ক্ষতি তাদের হয়েছে। আমরা অবশ্যই আমরা মুক্তি পাইছি। এবং ভালো খবর আপনাদের যে ফার্মেসি যে খসড়া আইন, এটাকে পূর্ণ করে দিয়েছি, আমরা অলরেডি পূর্ণ করে দিয়েছি। ইনশাআল্লাহ আর দাঁড়াতে পারবে না যদি আপনাদের দৈর্ঘ্য থাকে, আর যদি আপনাদেরকে ঘরে বসাই দিতে পারে। কেউ বলতেছে আপনারা ডিজি অফিসে যেতে পারবেন না, আপনার ওই সরকারের দোষর ছিলেন। আরে ভাই, ওই সরকারের দোষর হইয়া এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গেছে? কেউ না। কোলাপের সাথে গেছে বলতে পারেন? আমি বিজেপি এর সদস্য ছি, আমি নিজে গণভবনে গেছি এই বয়স। তাহলে আমার যে বড় বিএনপি কে আছে? আলমগীর সর্বপ্রথম ভোট দিয়েছে রংপুরে, আমার চোখে পড়ে তাকেও দেওয়া হইলো যখন সাহিত্য মারে।
সাহিত্য মারার পরে ফেসবুকে সে পোস্ট দিছে সাহিত্যের পক্ষে। যে এখন সে আলমগীর হয়ে গেল দূষর। আর কি বলবো আর, এখন আমার আর কিছু বলার নাই। আমার সত্যি ফার্মাসিস্ট, আজকেও নিয়োগ বিধিতে আমরা ফার্মাসিস্ট, এটা আজকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারছি। আগামী বছর যদি রাখতে চান, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনকে আপনারা বাঁচায় রাখেন। যদি বাঁচায় রাখেন, ইনশাল্লাহ কেউই পারবে না। গত দিনেও পারে নাই, এখনো পারবে না, আগামী দিনেও পারবে না। অতএব ঐক্য ঐক্য ঐক্য। বিডিপি অবশ্যই বিডিপি থাকবে, নেতৃত্ব চেঞ্জ হবে, নেতৃত্ব চেঞ্জ হবে। আমি ওদের বলেছি ওদেরকে যে জহির আলমগীর যদি আওয়ামী লীগ করে, ঠিক আছে, ওদেরকে বসায় রাখবো, তারা বিএনপি করে তারা আসুক। যেমন আমার মুদির ছিল বিএনপির একনিষ্ঠ নেতা, আইএসটির নেতা ছিল বিএনপি, সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। রাজি সাহেব যদি ছুটিতে যায়, তাহলে আমার বিএনপি সিনিয়র সভাপতি হয়ে যাবে। মনিরুজ্জামান ঢাকা মেডিকেল সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সে ছাত্র দলের সেক্রেটারি ছিল রাজশাহীতে। হ্যাঁ, ইব্রাহিম ছিল আমাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সে বিএনপি। আমি টোটাল হিসাব করতেছি 31 জন, 41 জনের মধ্যে 31 জন আছে বিএনপি লোক, আর উপদেষ্টা পরিষদে তো ম্যাক্সিমাম। যে এখন এই অবস্থার মধ্যে যারা বিএনপি, তাদেরকে জবাই করে দিয়ে কারা যে বিএনপি তাই আমি বুঝতেছি না। আর আমরা এখনো ক্ষমতায় আসি না, বিএনপি যারা মাইন্ডেড আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। তার আগে বিএনপিকে কবর দেওয়ার চেষ্টা করতেছি। ডিজিতে যাইতে পারবা না, বন্ধ করে দেওয়া হইলো, হাইকমান্ড থেকে আমাদেরকে পাঠাতে হয়েছে। ডিজিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, মন্ত্রণালয়ে গেলে অবস্থা খারাপ হবে, বিডিপি কোনো কাজ করবে না, বিডিপি স্টপ, এখানে এসে হুমকি দিয়ে গেল। আমি তো শুধু অবাক হয়ে দেখলাম আর শুনলাম, শুধু বললাম তোমাদেরকে হাইকমান্ড থেকে পাঠিয়েছে, হাইকমান্ডের নাম বলো, নাম বলে নাকি তোমাদের যে হাইকমান্ড থেকে ছিল অনেকে ওই দিন, আমি বলছি হাইকমান্ডের নাম বলো, কোন হাইকমান্ড তোমাদেরকে পাঠিয়েছে? হ্যাঁ, কারণ বেগম খালেদাদের যে বড় হাইকমান্ড তো নাই। যে খালেদাদের সাথে যদি আমরা একান্ত বৈঠক করতে পারি, সেই ছবি, সেই ভিডিও রেকর্ড যদি এখন থাকে, তাহলে আমাদের সামনে কারা বিএনপি করতে আসবে, আমরা কি ছেড়ে দিব তাদেরকে? না। তবে আমাদের কাছে প্রচুর রেকর্ড আছে, যারা এতদিন আওয়ামী লীগের সাথে মিলা থেকে এখন বিএনপি সাজছে। আমরা কিন্তু বিএনপি সাজি নাই, আমরা সাজছি কি, আমরা ডিপ্লোমা ফার্মাসিস্ট সাজছি, আমরা ডিপ্লোমা ফার্মাসিস্ট সাজছি, আমরা কেউ বিএনপি সাজি নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার আসছে নিরপেক্ষ, আমরা নিরপেক্ষ। আবার বিএনপি আসলে আমরা সব বিএনপি হয়ে যাব। আমরা যদি জামাত আসে, আমরা সব জামাত হয়ে যাব। আর স্বার্থে ফার্মাসিস্টদের স্বার্থে, ডিপ্লোমাদের স্বার্থে। অতএব যে আমরা ঘোষণা দিয়ে দাও যে এখন আমরা সব বৈষম্য, আমরা সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছি। আগামী দিনে বিএনপি আসলে আমরা বিএনপি পুরোটাই বিএনপি হয়ে যাব। তারপরে যদি জামাত আসেন, আমরা সবাই জামাত হয়ে যাব। এইটাই বিজেপির চরিত্র, এটাকেই বলা হয় অরাজনৈতিক সংগঠন। যে সরকার থাকবে অরাজনৈতিক সংগঠন হবে, সেই সরকারের সাথে মিলে কাজ করবে। যার জন্য ওই যে আমি বললাম যে আমি যখন বিএনপি ছিল তখন আমি বিএনপির মন্ত্রীর সাথে দেখা করছি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছি। যখন জাতীয় পার্টি ছিলাম, জাতীয় পার্টির মহাসচিবের সাথে দেখা করছি। যখন ওই আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সাথে দেখা করছি, আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এইগুলা ভাই চরিত্র হওয়া উচিত আমাদের। এভাবেই আমরা দীর্ঘদিন সাসিব, যেটা ইকবাল আরসালাইন এবং পরবর্তী আজিজ স্যার, এদের মাধ্যমে যে সমিতিকে আটকে রাখছিল 18 বছর, আমরা বাধ্য হয়ে বিএমএ কে ধরে, কারণ বিএমএ হলো জাতীয় সংগঠন, বিএমএ কে আপনি মনে রাখেন, তারা সেখানেই নেতৃত্ব দেয়। বিএমএ কিন্তু বিডিপির মতো একটা অরাজনৈতিক সংগঠন, সেখানে নির্বাচিত প্রতিনিধি, তাদের জামাতেরও তারা প্রতিনিধি, তারা বিএনপিরও প্রতিনিধি, তারা কিন্তু সকল ডাক্তারদের প্রতিনিধি হলো বিএমএ। আমরা বিএমএ এর কাছে গেছি, আমরা বিএমএ কে বলছি যে আপনাদের শাসি আমাদেরকে ইলেকশন দেয় না এই 15 বছর যাবত। তারা বুঝছে, তারা বাধ্য করাইছে যে শাসিকে বাধ্য করে তারা একটা আমাদের নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা কেউ আওয়ামী লীগ হয়ে যাই নাই, আমরা ফার্মাসিস্ট হয়ে গেছিলাম, এবং ফার্মাসিস্টদের যে ডিপ্লোমাদের যে স্বাধীনতা সেটা আমরা দিয়ে আসছি। এখন আমরা বলবো যারা নিয়োগ ভাইয়েরা, আমরা আপনাদের একটা কথা বলি, আমরা ব্যর্থ হইতে পারি, আপনারা ব্যর্থ হইতে পারেন, কিন্তু চেষ্টা আপনারা করেন না, এটা কিন্তু মিথ্যা কথা। অবশ্যই চেষ্টা করা হয়। যারা বেকার আছেন, আপনি আপনাদের একটা শুভ সংবাদ, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্রদের প্রধান দাবি হলো প্রত্যেকটা জায়গাতে নিয়োগটা নিয়মিত হওয়া। আপনারা সেই আন্ডারে পড়ে গেছেন, অর্থাৎ একদিন দুই দিন আপনাদের কষ্ট দিতে পারে, কিন্তু হেলথের নিয়োগ অবশ্যই একটা নীতিমালা, জাতীয় নীতিমালা, এটা নিয়মিত হবে। আপনারা আগায় যান, কিছু লোক কষ্ট করবে। দেখেন মেজবাগ পরীক্ষা 2টা দিছো, হয় নাই, 3 নম্বরটা যদি দেয়, যদি আল্লাহ ভাগ্য রাখে হইব, আর না হইলে কি সে এখান থেকে চলে যাবে?
তার তো অবশ্যই পেশার মাধ্যমে একটা ভালো কিছু করে খাইতে হবে। তাই এই জন্য আমরা বলছিলাম যে অন্তত আমাদের স্কোপগুলো বের করো, যে প্রত্যেকটা ফার্মাসিস্টদের কত পার্সেন্ট সরকারি চাকরি পাবে, বাকি যারা আছে তাদের স্কোপ বের করো, যার জন্য দেশে বিদেশে এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জমা দিছি। আজকে যে অবস্থা দেখলাম আমি, যে আমাদের কি আইন উপদেষ্টার নাম কি, আসিফ নজরুল, উনি তো আবার শ্রম অধিদপ্তর, উনি অলরেডি বিভিন্ন দেশে আমাদের টেকনিক্যাল যারা আমাদের দক্ষ লোক তাদেরকে পাশ করলে নার্সেরটা মনে হয়ে গেছে করতে, নার্সেরটা করতেছে। এখন আমরা করব এই কাজ, আর আমাদের এখন শেয়ার নিয়ে টানাটানি, আমরা কখন পালাবো, কাকে কোন জায়গায় ট্রান্সফার করবে নেতাদের, এই অবস্থার মধ্যে রাখছে। অতএব আপনারা অনেক সময় নিয়ে দিচ্ছে আপনাদের সবাইকে। আমি আবারও ঐক্যবদ্ধ থাকার পর বিডিপি নির্বাচন হবে, নির্বাচন 3 বছরের জন্য, যদি আপনার 1 বছরে দুনিয়ার কাজ হয়ে যায় ভাই, জাতীয় নির্বাচনে 6 মাস আগে বা 5 মাস আগে আপনার নির্বাচন করছেন, ওই সময় কোনো সরকার কোনো দাবি দেয় না, আমার জীবন আমি দেখি নাই যে ওই সময় যাওয়ার আগে কোনো দাবি আদায় হয়। নির্বাচনের পরে এসে দাবি হয়, নির্বাচনের পরে এসে ওরা যে কাজ শুরু করছিল সে কাজের একটা ভালো রেজাল্ট চলে আসছিল 6 মাসের মধ্যে, কিন্তু আমাদের ওই সময় বলতে আমরা যাইতে পারি নাই, যার জন্য আজকে অনেক কিছু রেজাল্ট কান্দের দিতেও পারে না। আমি একটা এসে একটাই দেখাইছি, 2004-এ যখন নির্বাচন করি সাক একরাম প্রধান পরিষদ আমাদের, আমরা 10টা জিও করছিলাম সেই সময়, 2 বছরে 10টা জিও করার পর ইলেকশন করছিলাম। সেই ইলেকশনে এই প্রধান সাহেবকে আমাকে কেসার করে ফেল করা হয়েছে, আমি পাশ করছিলাম ওদের কষ্টে, গাজী পাশ করছিল ওদের কষ্টে, 10টা জিও দেওয়ার পরেও কিন্তু এই জাতি আমাদেরকে ষড়যন্ত্র ফেল করেছিল। অতএব আপনারা যত কাজই করেন আগামী দিনে যে আপনাদের পাশ করাবে সেরকম আশা করেন না, যেহেতু দায়িত্ব পাইছেন এই জন্য কাজ করবেন, এবং 3 বছর পরে যে আপনারা সঠিকভাবে নির্বাচন দিবেন, এটা আপনাদের ওয়াদা, এটা আপনার নির্বাচনী তফসিল। এবং আমি চাই প্রতি 3 বছর পর নেতৃত্ব চেঞ্জ হোক। হ্যাঁ, আজকে যদি এইটাকে কবর দেন তাহলে 3 বছর পর তার নেতৃত্ব হবে না আবার 18 বছর। আপনি এদেরকে ধাপায় রাখতে পারবেন, কিন্তু এদের একটা গ্রুপ থেকে যাবেন সারা দেশে, তাহলে কি হলো, আবার গ্রুপিং, তাহলে প্রতিটা কাজ হচ্ছে সাধারণ ফার্মাসিস্টদের যারা এটা করতে চাচ্ছে, তাহলে আমরা তারা কি আমাদের বন্ধু হতে পারে না। তাহলে তারা বিজেপিকে যারা দুর্বল করে এটাকে ভাঙ্গা দুর্বল করতে চায়, তারা মনে রাখেন যে বড় ষড়যন্ত্র দিচ্ছে, তারা ব্যক্তি স্বার্থের দিকে আছে। অতএব আগামীকে আমি বক্তব্য রাখার জন্য আবারও অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। তাই বক্তব্যের মধ্যে সবকিছু চলে আসছে, সমসাময়িক বিষয় এবং আমাদের